তোমাদেরকে এখন নিব। তো আজকে আমরা তোমাদের গড় অধ্যায়ের কিছু সৃজনশীল প্র্যাকটিস করাবো। তো তোমাদের খাতা কলম অবশ্যই সাথে আছে, যাদের নাই তারা দ্রুত খাতা কলমটা রেডি করে নাও। আমি তোমাদের সৃজনশীলগুলো দেখাবো। আমি প্রশ্নটা আগে উঠিয়ে নেই। আমাদের এটা হলো অনুশীলনী কত 8। আমরা গতদিন এই ক্লাসটায় এই গড় অধ্যায়ের আমরা বইয়ের প্রশ্নগুলো সমাধান করেছি। আজ আমরা তার আলোকে কিছু সৃজনশীল প্রশ্ন আমরা দেখি। তাহলে দেখো, আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে সমাধান করানোর চেষ্টা করব আজকের ক্লাসে। তো প্রশ্নগুলো আমার সাথে তোমরা আগে তুলে নাও, কারণ তোমাদের প্রশ্নগুলো তোমাদের কাছে শিট বা এইভাবে তোমাদেরকে দেওয়া হয় নাই। যে কোনো প্রশ্নগুলো আগে ওঠাও। একটি গাভী গত সপ্তাহে দেখো, লেখাগুলো না বুঝলে আমি লেখার সাথে সাথে আবার পড়ে বলতেছি, তোমরা এটা শুনে সুন্দর করে লিখে ফেলো। একটি গাভী গত সপ্তাহে কি পরিমাণ দুধ দিয়েছিল, তার তালিকা নিচের ছকে দেওয়া হলো। তার তালিকা নিচের ছকে দেওয়া হলো। ঠিক আছে, কি বললাম? একটি গাভী গত সপ্তাহে কি পরিমাণ দুধ দিয়েছিল তার তালিকা নিচের ছকে আমরা দিলাম। দেখো নিচের ছকটা খেয়াল করো। এখানে আমরা বারের নাম লিখব, বার। এখানে দুধকে আমরা লিটারে প্রকাশ করলাম, লিটার। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ঠিক আছে, তাহলে দেখো এখানে শনিবার কত 16 লিটার, 18 লিটার, 17 লিটার, 13 লিটার, 17 লিটার, 14 লিটার, 16 লিটার। ক নং প্রশ্ন, গাভীটি প্রথম 3 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল? ঠিক আছে, ক নং প্রশ্ন আমরা কি লিখলাম? গাভীটি প্রথম 3 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল, লেখো। এরপরে খ নং প্রশ্ন দেখো, শেষ 4 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল? কি পরিমাণ দুধ দিয়েছিল? তো এরপরেরটা গ নং দেখো, প্রথম 3 দিন ও শেষ 4 দিনের দুধের গড় পরিমাণের পার্থক্য কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রশ্নটা তোলার জন্য 2 মিনিট সময় দিলাম। তোমরা খুব দ্রুত প্রশ্নটা উঠিয়ে নাও। এর মাঝে আমি আবার প্রশ্নটা পড়ি, দেখো। একটি গাভী গত সপ্তাহে কি পরিমাণ দুধ দিয়েছিল তার তালিকা আমরা নিচের ছকে দিয়েছি। এখন দেখো, এই অঙ্কটা আমাদের মূল বইয়ের, অর্থাৎ গত ক্লাসে আমি যে অনুশীলনী 8 করালাম ওর ভেতরে আমাদের বইয়ের মধ্যে এই উদ্দীপকটা ছিল, তাই না? তো এখানে আমরা কি লিখলাম? বার দেখো, শনিবার থেকে শুক্রবার পর্যন্ত লেখা হয়েছে। দুধ কি বারে কত লিটার দুধ আমরা পেয়েছি গাভীটি থেকে? শনিবারে পেয়েছি 16 লিটার, রবিবারে পেয়েছি 18 লিটার, সোমবারে পেয়েছি 17 লিটার,
মঙ্গলবারে 13 লিটার, বুধবারে 17 লিটার, বৃহস্পতিবারে 14 লিটার, শুক্রবারে কত লিটার? 16 লিটার। এখন ক নং প্রশ্নে আমাদের চাওয়া হয়েছে যে গাভীটি প্রথম 3 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল। গাভীটি প্রথম 3 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল, ক নং প্রশ্ন। খ নং প্রশ্ন দেখো, শেষ 4 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল। শেষ 4 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল। গ নং প্রশ্ন, প্রথম 3 দিন ও শেষ 4 দিনের দুধের গড় পরিমাণের পার্থক্যটা বের করো, বা পার্থক্য কত। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয় প্রশ্নটা উঠিয়ে ফেলেছো। এখন আমরা এটাকে সমাধান করব। দেখো, আমি প্রথমত ক নং প্রশ্নের সমাধানটাকে করি। তাহলে দেখো, ক নং প্রশ্ন রাখলাম, গাভীটি প্রথম 3 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল। তাহলে প্রথম 3 দিন আমাদের শনিবার, রবিবার, সোমবার, প্রথম দিক থেকে 3 দিন গেলে এই 3 দিন পাইলাম, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? ক নং প্রশ্নের সমাধান দেখো, গাভীটি প্রথম 3 দিনে মোট দুধ দেয় কত লিটার হবে? 16 যোগ 18 যোগ 17। এই যে প্রথম 3 দিন থেকে আমরা যোগ করে লিখলাম যে প্রথম 3 দিন গাভীটি মোট দুধ দিচ্ছে কত লিটার? 16 লিটার, 18 লিটার, 17 লিটার। এখন এটা তোমরা যোগ করে ফেলো। যোগ করে আমার সাথে মিলাই দেখো তোমাদেরটা হয়েছে কিনা। 7 আর 8 যোগ করলে কত হয়? 7 আর 8 যোগ করলে হয় 15। 15 আর 6 কত? 15 আর 6 হলো 21। 21-এর 1 হাতে কত হয়? হাতে হলো 2। 2 এর 1-এ 3, 3 এর 1-এ 4, 4 এর 1-এ কত? 5। তাহলে কত হলো আমাদের? 51 লিটার হলো, তাই না? আচ্ছা, তাহলে গাভীটি প্রথম 3 দিনে মোট দুধ দিচ্ছে কত লিটার? 51 লিটার। এখন আসো, তাহলে আমাদের কি বের করতে বলছে যে গাভীটি প্রথম 3 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল, তাই না? তাহলে গড়ে বের করতে হলে কি করতে হবে আমাদের? গড়ের সূত্রটা মনে আছে তোমাদের? আমরা করছিলাম রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে এখানে আমরা রাশিগুলোর যোগফল মানে যোগ করে যেটা পেয়েছি, দেখো কত পাইছি? 51 লিটার। আর এখানে কয় দিনের বলা হয়েছে? প্রথম 3 দিনে। তাহলে সংখ্যা বলতে কত? রাশিগুলোর সংখ্যা মানে 3। তাহলে 51টা যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং গাভীটি প্রথম 3 দিনে গড়ে দুধ দেয় 51 ভাগ কত? 3, এত লিটার। এখন দেখো, এই ভাগটা তোমরা কি করতে পারো? ডান সাইডে অথবা বাম সাইডে দাগ দিয়ে এটাকে রাফে বের করে নিতে পারো। তাহলে 51-রে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? তোমাদের সময় দিলাম, তোমরা ভাগটাকে বের করবে। এরপর আমি ভাগটা আবারও দেখাই দেবো, তখন তোমরা মিলাই নেবে। তাহলে দেখো, 5-এর ভেতরে 3 কয়বার যায়? একবার যায়, দিলাম 1। তাহলে 3 1-কে 3, বিয়োগ করলে কত হয়? 2। পরের সংখ্যা নামালাম, 1 নামালাম, তাহলে কত হয়? কতবার যায়? 21-এর ভেতরে 3 কয়বার যাবে? 3 7 কত? 21। তাহলে কত হলো আমাদের? 17। তাহলে 17 লিটার পেয়ে গেলাম, তাই না? তাহলে আমাদের প্রথম ক নং প্রশ্নের উত্তর আমাদের কমপ্লিট হয়ে গেল। গাভীটি প্রথম 3 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল? উত্তর হলো কত? 17 লিটার। 17 লিটার। আচ্ছা, তাহলে দেখো তোমরা প্রশ্নটার উত্তর উঠে নাও। এরপর আমরা খ নং প্রশ্নে চলে যাব। খ নং প্রশ্নে আমাদের বলা হয়েছে যে শেষ 4 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল। খ নং প্রশ্নটা আমি আবার এখানে তুলে নেই। শেষ 4 দিনে গড়ে কি পরিমাণ
দুধ দিয়েছিল। ঠিক আছে, এটা ছিল আমাদের খ নং প্রশ্ন, তাই না? তাহলে শেষ 4 দিন, তাহলে আমাদের প্রথম 3 দিন তো হয়ে গেল, 1 2 3, প্রথম 3 দিন আমরা কাজ করে ফেললাম কয়ের মধ্যে। দেখো শেষের 4 দিন মানে কি, শেষের দিক থেকে যদি আমরা আসি, 4 দিন কোনটা কোনটা হয়, শুক্র হয়, বৃহস্পতি হয়, বুধ হয়, মঙ্গল হয়। এই 4 দিন মিলে হলো কয়েক দিন হলো, শেষ 4 দিন হলো, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি প্রশ্নটার সমাধান কিভাবে করা যায়। তাহলে খ নং প্রশ্নের সমাধানে যাও। তাহলে শেষের 4 দিনে আমরা গাভীটি থেকে মোট কতটুকু দুধ পেয়েছি সেটাকে বের করি। শেষ 4 দিনে গাভীটি দুধ দেয়, তাহলে কত কত হবে? শেষের 4 দিন কোনটা? মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তাই না? তাহলে 13 যোগ 17 যোগ 14 যোগ 16, এত কি লিটার। দেখো, তাহলে এটা যোগটা তোমরা আগে করে ফেলো, কত হয় দেখো। 6 আর 4 কত? 10, 10 আর 7 17, তাই না? 17 আর 3 কত? 20, 20 শূন্য হাতে 2, 2 এর আগে 3, 4 5 6, তাহলে কত হলো? 60 লিটার হলো। শেষের 4 দিনে মোট দুধ দিচ্ছে কত লিটার? 60 লিটার। এখন আমাদের কি বের করতে হবে? শেষের 4 দিনের গড়ে গড়ে কতটুকু দুধ দিচ্ছে সেটা বের করতে হবে। তো শেষ 4 দিনে গড়ে দুধ দেয় 60 ভাগ কত? 4। তাহলে 60কে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে? 60কে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4 থাকে কত? 6 থেকে 4 বদলে 2, পরের সংখ্যা নামালাম, শূন্য নামালাম, কতবার যায়? 20-এর ভেতরে 4, 4 বাজে কত? 20। কত হলো তাহলে আমাদের? 15 লিটার, তাই না? 15 লিটার পেলাম। আচ্ছা, তাহলে শেষ 4 দিনে গড়ে দুধ দেয় 15 লিটার। খ নং প্রশ্নের উত্তর আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল, 15 লিটার। এখন দেখো, গ নং প্রশ্ন আমাদের আছে, প্রথম 3 দিন ও শেষ 4 দিনের দুধের গড় পরিমাণের পার্থক্য কত? প্রথম 3 দিন ও শেষ 4 দিনের দুধের গড় পরিমাণের পার্থক্য কত? তাহলে আমাদের ক নং প্রশ্নে যে আমরা প্রথম 3 দিনের গড় দুধ পেয়েছি, কত পেয়েছিলাম? 17 লিটার, তাই না? আর খ নং প্রশ্নে আমরা শেষের 4 দিনে গড়ের দুধের পরিমাণ কত পেলাম? 15 লিটার। তাহলে এখান থেকে বিয়োগ করে দিলে আমাদের পার্থক্যটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তাহলে আসো ঘ নং প্রশ্নে যাই। গ নং প্রশ্ন ছিল, প্রথম 3 দিন ও শেষ 4 দিন, শেষ 4 দিনের দুধের গড় পরিমাণের পার্থক্য কত? দুধের গড় পরিমাণের পার্থক্য কত? এটা আমাদের হলো গ নং প্রশ্ন। তাহলে লিখো, প্রথম 3 দিন দুধের গড় পরিমাণ কত পেয়েছিলাম আমরা? 17 লিটার। এটা কোথা থেকে পেয়েছি? ক নং থেকে, তাই না? প্রথম 3 দিন দুধের গড় পরিমাণ কত পেলাম? 17 লিটার।
এরপর কি শেষ 4 দিন দুধের গড় পরিমাণ কত পেলাম? 15 লিটার। এখন যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কি পাবো? তাহলে আমরা পার্থক্য পেয়ে যাব। বিয়োগ করলে আমরা কি পাবো? এখান থেকে এই দুটো থেকে বিয়োগ করলে পার্থক্য পাইবো। তাহলে কত হয়? 2 লিটার পার্থক্য হয়, তাই না? তাহলে উত্তর হচ্ছে 2 লিটার। তাহলে প্রশ্নটা ছিল কি আমাদের? প্রশ্ন ছিল প্রথম 3 দিন ও শেষ 4 দিনের দুধের গড় পরিমাণের পার্থক্য কত। তো আমরা লিখলাম প্রথম 3 দিনের দুধের গড় পরিমাণ হলো 17 লিটার। এবার শেষ 4 দিনে দুধের গড় পরিমাণ হলো 15 লিটার। পার্থক্য মানে কি করলাম? বিয়োগ করে দিলাম। খুব সহজে উত্তরটা বেরিয়ে গেল, তাই না? তাহলে কত লিটার হলো? 2 লিটার হলো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এখন এরপরে আমরা আরো একটা সৃজনশীল করব। তাহলে দেখো প্রশ্নটা তোমরা তুলে নাও। 2 নং সৃজনশীল। 2 নং, পিতা ও 3 পুত্রের বয়সের গড় 17 বছর। পিতা ও 3 পুত্রের বয়সের গড় 17 বছর। পিতার বয়স 38 বছর। পিতার বয়স 38 বছর। ক নং প্রশ্ন দেখো, পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি কত? সমষ্টি কত? পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি কত? খ নং, 3 পুত্রের মোট বয়স কত? 3 পুত্রের মোট বয়স কত? গ নং, মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাতার বয়স কত? মাতার বয়স কত? দেখো প্রশ্নটা আমি আরেকবার পড়তেছি। দেখো, পিতা ও 3 পুত্রের বয়সের গড় হলো 17 বছর। পিতা ও 3 পুত্রের বয়সের গড় হলো 17 বছর। পিতার বয়স 38 বছর। ক নং প্রশ্ন বলা হলো যে পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি কত? পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি কত? খ নং প্রশ্ন দেখো, 3 পুত্রের মোট বয়স কত? গ নং প্রশ্ন, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাতার বয়স কত? আচ্ছা, তো প্রশ্নটা তোমরা তুলে নাও। এরপর আমরা ক নং প্রশ্নটা সমাধান করি। উদ্দীপকে দেখো কি লেখা আছে। পিতা ও 3 পুত্রের বয়সের গড় আছে কত বছর? 17 বছর আছে, তাই না? এখন যদি আমরা এটা সমষ্টি চাই তাহলে কি করতে হবে? আমাদের দেওয়া আছে কি আছে আমাদের দেওয়া প্রশ্নে দেওয়া আছে যে পিতা ও 3 পুত্রের বয়সের গড় কত আছে? 17 বছর আছে। এখন দেখো, পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টির প্রয়োজন আমাদের। 3 পুত্রের বয়সের সমষ্টি কিভাবে বের করবো আমরা? 17 কত দিয়ে গুণ দিব? পিতা এখানে কয়জন? একজন, তাই না? আর 3 পুত্র এখানে কয়জন? 3 জন। টোটাল মিলে কত হয়? 4 জন হয় নাকি? তাহলে 17 গুণ কত? 4।
তাহলে পিতা আমাদের এখানে কয়জন? পিতা আমাদের একজন, আর 3 পুত্র কয়জন? এখানে 3 জন। তাহলে 1 আর 3 যদি যোগ করি আমরা কয়জন পাচ্ছি? 4 জন। তাহলে এই 4 দিয়ে গুণ দিলে আমাদের এখানে বয়সের মোট বের হয়ে যাবে। অর্থাৎ পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি 17 গুণ কত দিলাম? 4। তাহলে গুণ করো, 4 সাথে 28 8, হাতে কত? 2, 4 একে 4, 4 আর 2 কত? 6। কত হলো? 68 বছর। তাহলে আমরা কি লিখলাম দেখো, যে পিতা ও 3 পুত্রের বয়সের গড় কত লিখলাম? 17 বছর। তাহলে একইভাবে যদি পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি লিখি, তাহলে এখানে কয়জন? পিতা একজন আর 3 পুত্র মিলে কয়জন? 3 জন আর একজন, কত হয়? 4 জন। 4 দিয়ে গুণ দিলে আমাদের সমষ্টিটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক নং প্রশ্নের উত্তর আমাদের কিন্তু শেষ। উত্তর হলো 68 বছর। ঠিক আছে, এরপরে খ নং এ যাও। এরপর আমরা খ নং এ চলে যাব। খ নং এ বলা হয়েছে 3 পুত্রের মোট বয়স কত। তাহলে দেখো 3 পুত্রের মোট বয়স কত। তাহলে এখান থেকে যদি পিতা ও 3 পুত্রের বয়সের মোট বয়স হলো যে 68 বছর হয়, আর পিতার বয়স দেখো কত বছর? 38 বছর। তাহলে 68 থেকে যদি 38 বাদ দিই তাহলে কি থাকবে? 3 পুত্রের মোট বয়স থাকবে, তাই না? তাহলে খ নং প্রশ্নে তাহলে আমরা কি করতে পারি? এটা আমার লাগবে, যেন রেখে দিলাম। খ নং প্রশ্নে দেখো আমরা লিখলাম, ক থেকে যেটা পেয়েছি সেটাই লিখতেছি, যে পিতা ও 3 পুত্রের মোট বয়স কত? 68 বছর। এখান থেকে যদি আমরা পিতার বয়স বাদ দিই, পিতার বয়স এখান থেকে যদি আমরা পিতার বয়স বাদ দিই, পিতার বয়স কত? 38 বছর। তাহলে যদি বিয়োগ করে দিই আমরা কার বয়স পাবো? 3 পুত্রের মোট বয়স পাবো, তাই না? পিতা ও 3 পুত্রের মোট বয়স ছিল 68 বছর। ওখান থেকে পিতার বয়স আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে আমরা পাইলাম 3 পুত্রের মোট বয়স কত পাইলাম? 3 পুত্রের মোট বয়স 30 বছর। অ্যাটেনশন প্লিজ। তাহলে 3 পুত্রের মোট বয়স আমরা কত পেলাম? 30 বছর পেলাম। এটা হলো উত্তর আমাদের এটার। এরপর আমরা গ নং প্রশ্নের সমাধানে যাব। গ নং প্রশ্ন আমরা দেখে আসি। গ নং প্রশ্ন কি ছিল? গ নং প্রশ্ন ছিল আমাদের, মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাতার বয়স কত? মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাতার বয়স কত? কি বলা হলো? মাতা এবং ওই 3 পুত্রের বয়সের গড় যদি 15 বছর হয়, তাহলে মাতার বয়স কত? এখানে তোমরা খেয়াল রাখো, 3 পুত্রের মোট বয়সটা কিন্তু আমাদের গয়ের মধ্যে লাগবে। কত হয়েছিল? 30 বছর। এটা একটু মনে রাখো, এটা আমাদের গ নং প্রশ্নের প্রয়োজন আছে। তাহলে আমরা গ নং প্রশ্নটা দেখি। মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় হলো 15 বছর। এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। সুতরাং মাতা ও ওই 3 পুত্রের মোট বয়স কি হবে? 3 পুত্রের মোট বয়স হবে কি? 15 গুণ কয়জন? এখানে মাতা একজন আর 3 পুত্র কয়জন হয়? 4 জন। তাহলে কত হয়? 4 15 কত? 60 বছর। 60 বছর। ওকে, তাহলে এখানে পাইলাম মাতা ও 3 পুত্রের মোট বয়স পাইলাম কত? 60 বছর। আর খ থেকে পেয়েছিলাম 3 পুত্রের মোট বয়স পেয়েছিলাম কত? 30 বছর। তাহলে ওখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কার বয়স পাবো? মাতার বয়স পাবো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মাতা ও ওই 3 পুত্রের
মোট বয়স 60 বছর। এখান থেকে 3 পুত্রের মোট বয়স বাদ দাও। 3 পুত্রের মোট বয়স কত পেয়েছি? ক্ষয়ের মধ্যে 30 বছর। এটা যদি বিয়োগ করে দিই তাহলে কার বয়স পাবো? তাহলে পাবো মাতার বয়স। কত পাই? 30 বছর। তাহলে মাতার বয়স কত পেলাম? 30 বছর পেলাম। তাহলে আমরা 2টা সৃজনশীল কমপ্লিট করে ফেললাম। এখন আরেকটা প্রশ্ন আমি দিব, এটা তোমরা বাসায় নিজেরাই করবে প্র্যাকটিস। এটা আমি এখন করে দিব না, এটা আমি প্রশ্নটা তুলে দিব, প্রশ্নটা তুলে নাও। এটা বাসায় তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, নিজেরাই একটু চেষ্টা করবে। তাহলে লেখো 3 নং সৃজনশীল প্রশ্ন। দেখো, তামিম ও সাকিব, এটা কি খেলোয়াড় না? তামিম ও সাকিবের 5টি ওয়ানডে ম্যাচের রান দেওয়া হলো। 5টি ওয়ানডে ম্যাচের রান দেওয়া হলো। দেখো রানগুলো লিখে নাও। তামিম, সাকিব 85, 70, 72, 66, 57, 71, 93, 47, 88, 61। তাহলে 5টি ওয়ানডে ম্যাচের আমরা রান লিখলাম। দেখো এখন তামিমের ম্যাচের রানগুলো কত কত লিখলাম? 85, 72, 57, 93, 88। সাকিবের 70, 66, 71, 47, 61। এখন ক নং প্রশ্ন। দেখো, তামিমের রানের গড় নির্ণয় করো। তামিমের রানের গড় নির্ণয় করো। খ নঙ্গে দেখো, সাকিবের রানের গড় নির্ণয় করো। গ, তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য কত? প্রশ্ন দেখো, তামিম ও সাকিবের 5টি ওয়ানডে ম্যাচের রান দেওয়া হলো। তামিম, সাকিব। ক, তামিমের রানের গড় নির্ণয় করো। খ, সাকিবের রানের গড় নির্ণয় করো। গ, তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য কত? তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য কত? তা আমি একটু ধারণা দিই যাতে তোমাদের বাসায় করতে সহজ হয়। তামিমের রানের গড় নির্ণয় করো, তাহলে কি করতে হবে? তামিমের মোট রান আগে বের করতে হবে, তাই না? তাহলে তামিমের 5টি ম্যাচের মোট রান যদি দিয়ে লেখো, এই তামিমের গুলো যোগ করে করে লিখতে হবে। তাহলে তামিমের 5টি ম্যাচের মোট রান এত এত যোগ 85 যোগ 72 যোগ 57 যোগ 93 যোগ 88 দিলে ব্র্যাকেট দিয়ে, এবার ওইটা যোগ করার পরে যেটা পেলাম, এরপর তামিমের গড় রান, তারপর কি করতে হবে? ওই যোগফলরে কয়টা ওয়ানডে ম্যাচ ছিল? 5টি, 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তামিমের গড় রান পেয়ে যাবে। এবার খ নঙ্গে সাকিবের গড় রান, একইভাবে সাকিবের মোট রান, সাকিবের 5টি ইনিংসের মোট রান বের করার পরে সাকিবের 5টি ইনিংসের গড় রান লিখে 5 দিয়ে ভাগ করে দিলে সাকিবের গড় রান পেয়ে যাবে। এরপর গ নং প্রশ্নে তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য কত? তাহলে তামিমের গড় রান আমরা যেটা পেলাম কয়ে, এটা লিখতে হবে। সাকিবের যে রান পেলাম আমরা সেটা লিখতে হবে, অর্থাৎ যেটা বড় হবে সেটা আগে লিখবো। যদি তামিমেরটা বড় হয় তামিমেরটা আগে লিখবো, যদি সাকিবের গড় রানটা বেশি হয় সাকিবেরটা আগে লিখবো,
যেটা বেশি হবে সেটা আগে লিখে তারপরে আমরা বিয়োগ করে পার্থক্য বের করব। ছোট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এরপরও যদি না বুঝতে পারো আমাকে পরবর্তী ক্লাসেও প্রশ্ন করতে পারবে, বা কোনো ধরনের সমস্যা মনে করলে ডায়েরিতে আমার নাম্বার আছে, সে নাম্বার দিয়েও ফোন দিয়ে আমাকে বলতে পারবে যে স্যার আমি এই অঙ্কের এটা বুঝতে পারি নাই, আরেকবার যদি বলেন কাইন্ডলি। অবশ্যই তোমাদেরকে বারবার বুঝাবো, এতে সমস্যা নাই। তোমরা নির্ভয়ে তোমাদের প্রশ্ন করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা বাড়ির কাজ হিসেবে 1 এবং 2 নং তো আমি করিয়ে দিছি, সাথে 3 নংটা নিজেদের জন্য রাখছি, যেহেতু নিজেরা একটু চিন্তা ভাবনা করে যে কিভাবে করবা, এটা তো আমি আবারও হিন্টস দিয়ে দিলাম, বুঝাই দিলাম। এর প্রেক্ষিতে নিজেরাই কি করতে করবে, 3 নংটাও বাসায় করবে, অর্থাৎ তোমাদের বাড়ির কাজ হিসেবে সৃজনশীল 1, 2, 3 এটাই বাড়ির কাজ হিসেবে থাকবে, ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।
দেখো দেখেন ফেল করে দেখেন তোরা ঘুমাইতেছে না শেষে ওটা এই করার জন্য দেখো তো দেখবে না আমার তো কাজটাই নেই সমস্যা নেই নাকি তো তাহলে ইয়া আসছে আমার কাছে আমার কাছে লাইভ আসছে না লাইভ আসছে স্যার আমি বললাম কিন্তু এখন কারণ আছে সে আমরা সব লাগে বাকি যে ব্র্যান্ড হাই মেসা করে আছে এটা মনে ঠিক করে কিন্তু মেমোরি কাকে ঠিক করে ক্লাস শেষ হয়ে গেল ক্লাস দিলে আমি যে ক্লাস শেষ হওয়ার কথা না আপনার ক্লাসটা শেষ হওয়ার কথা যাবে নতুন স্টার মিটিং করতে হবে স্টার মিটিং দিয়ে ক্যামেরা দিতে হবে না জাস্ট ইয়ে করতে পারবেন না মানে রেকর্ড হবে না সাউন্ড সিস্টেম শোনা যাচ্ছে না ঠিক আছে কমেন্ট চেক করে দিলেন চেক করে দেখি চেক করেন লাইভ আছে অসুবিধা নেই কথা আপনি চেক করেন যে ঠিক আছে কিনা ওকে একটা লোক হলো ওকে একটা লোক হলো এটার জন্য জুমের সময়টা তো নির্দিষ্ট ক্লাস এটা কোনো ক্লাসে ঢুকতে হবে না এটা যাদের সময় শুরু হয়ে যাবে দেখেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা আমাকে শোনা যাচ্ছে কিনা তাইলেই হবে হ্যাঁ শুনতে পাচ্ছেন কিনা তাইলেই হলো তাহলে ক্লাস শুরু করে দিব
আচ্ছা সে তো এখানে যে জুমে যে ক্লাস সেটা শুরু করে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু কথা হলো যে মিটিংয়ে যদি থাকে তাহলে তো সেটা আমি করবো না। ওদের তো করতে হবে, হ্যাঁ যা করে সংখ্যা থাকুক, সমস্যা নেই। দশম শ্রেণী, দশম। শ্রেণী দশম, বিষয় রসায়ন। তারিখ আছে কত? 28 নাকি? এই ভাই তারিখ কত? 28। আসে না? তাহলে নেটে কি প্রবলেম না? হ্যাঁ ওই যে মিট করতে হবে, মিট করতে হবে। এটা তো ক্লাস 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 10, হ্যাঁ ক্লাস 10 আসছে। আচ্ছা ওকে, সমস্যা নাই। ব্যাকে যাই, মিউট দেখে ক্যান্সেল, আর মোড়ে যাই। মোড়ে গিয়া সিকিউরিটি নাকি না মিটিং সেট, কোনটা? মিটিং সেটিংয়ে যাই। মিটিং সেটিংয়ে গিয়ে না আনমিউট করার পার্টিসিপেন্ট তো অবশ্যই না। আমি এই যে হ্যাঁ মিট ভুলে গেলাম নাকি? আচ্ছা এখানে এটা তো আনমিট করে দিলাম নাকি? কিন্তু আনমিট করলে তো আমারটা শুনতে পারবে না নাকি? না ওদের শুনতে পারবো না, এটা তো আচ্ছা ওদের সংখ্যা কম আছে না? আনমিট করতে করো না, সংখ্যা যদি কম আছে। আচ্ছা ভলিউমটা বাড়ানো আছে না নাকি? কথা শুনতে হবে, কথা শোনা যায়? কথা শোনা যায়? আচ্ছা আমি কথা বলে শোনা যায় কিনা? এত কিছু কি খেয়াল করে পারা যায়? আসলে ক্লাস অপারেট করে তারা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছে না? ওটা ঠিক করতে হবে, একটু একটু দেখে নেই। পার্টিসিপেন্টের কিছু নাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আপনি তো শুনতে পাচ্ছেন না, তাহলে ওরা শুনতে পাবে না। আপনি শুনতে না পেলে ওরা শুনতে পাবে না। এই অপশনটা তো দেখছিলাম, পরে ভুলে গেলাম কেন? আমরা কি যে মদন হয়েছি। আচ্ছা মোড়েই তো ছিল এই বিষয়টা, মোড়েই তো ছিল। মোড়ে ডিসকানেক্ট অডিও, ভার্চুয়াল মিটিং সেটিং, চ্যাট। সিকিউরিটিতে যাই। হ্যাঁ এই যে এইখানে পাইছে এই যে আনমিউট এখানে, ঠিক আছে আনমিউট করে দিলাম। এখন শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে যান। এই মিউট অল, এই যে এখানে মিউট অল, মিউট অল
মিউট অন। আচ্ছা, দেখেন শুনে দেখেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্লাস 10-এর শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এই আপনি শুনতে পাচ্ছেন? তো ওরা কীভাবে শুনবে? এদিকে কোনো সময়, এদিকে কোনো সমস্যা আছে নাকি? এই অফ না আচ্ছা, ক্যামেরাস এদিকে এদিকে দেখবেন। আচ্ছা, লিখতে থেকে বলুন না, একটু লিখু করে। বুঝলাম না, শুনতে পাবে না কেন? এরা কোথায়? আচ্ছা, আমি আমার কাছে করতে থাকি, আর শূন্য শূন্য না শূন্য নেই। ষষ্ঠ অধ্যায়। আচ্ছা, আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব হলো ষষ্ঠ অধ্যায়ের লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়ায় যে বিক্রিয়ক পূর্বেই শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ায় যে বিক্রিয়ক পূর্বেই শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তাহলে বিক্রিয়ায় যে বিক্রিয়ক পূর্বেই শেষ হয়ে যায় যাবে তাকে বলা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক।
তোমরা তুলে নাও, ঠিক আছে? আমরা একটা অঙ্ক করব, অঙ্কের মাধ্যমে লিমিটিং বিক্রিয়াটা বুঝবো। বিক্রিয়ায় যে বিক্রিয়ক পূর্বেই শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুকে যদি 10 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটানো হয় তবে তাকে পাঁচ গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুকে যদি 10 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটানো হয় তবে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো। ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করে হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। বিক্রিয়াটা এখানে সমতা বেদন করা নাই বলে আমরা এটাকে সমতা বেদন করে দিব। একটা বিষয় খেয়াল করো, 48 গ্রাম বিক্রিয়া করছে হলো 32 গ্রামের সাথে, কিন্তু আমাদের দেওয়া আছে কি 5 গ্রামের সাথে 10 গ্রাম, মানে কমের সাথে বেশি দেওয়া আছে, কিন্তু আমাদের কিন্তু ম্যাগনেসিয়ামটাই বেশি দরকার ছিল, কিন্তু অক্সিজেন কম লাগার কথা, কিন্তু অক্সিজেন এখানে কি বেশি আছে। তাহলে যেটা কম আছে বলে মনে হচ্ছে, যেটা কম আছে বলে মনে হচ্ছে সেইটা দিয়ে আমাদের শুরু করতে হবে। এক গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে বত্রিশ বাই 48 গ্রাম অক্সিজেনের সাথে, আর হচ্ছে 5 গ্রাম ধাতু বিক্রিয়া করে 32 গুণ 5 বাই 48, বত্রিশ গুণ 5 ভাগ হচ্ছে 48, 3.33 গ্রাম। তাহলে অক্সিজেন দরকার মাত্র 3.33 গ্রাম। তাহলে এখানে অক্সিজেন কিন্তু আমার 10 গ্রাম কি দরকার নাই, 5 গ্রাম 3.3 গ্রামের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, আর অবশিষ্ট থাকবে কি আরও কিছু অক্সিজেন। তাহলে ম্যাগনেসিয়াম কম আছে, অক্সিজেন বেশি আছে, ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক।
সবাই তুলে ফেলো। এই স্যার একটু আসেন তো। আরে এটা চলে গেছে, একটু 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 বের হয়ে গেছে, দেখেন তো দেখেন তো কোথায় যাবে জুমটা। এই যেটা, হ্যাঁ আমি এইমাত্র করতে গিয়ে এখন তো আসতেই ব্যাক টু মিটিং। আচ্ছা, কিন্তু সাউন্ড একটু সমস্যা দিচ্ছে, দেখেন তো সাউন্ড চেক করে। ভয়েসে চলে গেছে, পরে আমি সাউন্ড শুনতে পাচ্ছি।